প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা। কি মামলা? ধর্মীয় অনুভূতিতে আঘাত। একেবারে দুর্দান্ত খবর, একেবারে দুর্দান্ত খবর, একেবারে তরতাজা খবর। ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা। তদন্তে সিআইডি। ঈদ মোবারক লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ। আগামী 7 অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। তো ঈদ মোবারক তো আজকে থেকে 1.5 মাস আগেই হয়ে গেছে, অর্থাৎ 1.5 মাস আগেই তো ঈদ চলে গেছে, তাই না? এখন কোন ঈদের কথা লিখছে কে জানে। আর ওই যে ঈদ উল ফিতর, সেটা তো আরও 1.5 মাস আর 2.5 মাস, কত 4 মাস আগে শেষ হয়ে গেছে। এখন কোন ঈদ মোবারক লেখার পাশেই যে কুকুরের ছবি ব্যবহার করছে কে জানে। কিন্তু যে ঈদের উপলক্ষেই করুক না কেন, সেটাও তো কমসে কম এই যে কোরবানির যে ঈদ, তো সেটাও তো 1.5 মাস আগে হয়ে গেছে। তো এতদিন তার বিরুদ্ধে কেস টেস হলো না, হঠাৎ করে এতদিন পরে মুমিন মুসলমানদের নজরে পড়লো যে ঘটনাটাই। খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? বাংলাদেশে এখন তো সবচাইতে বেশি প্রভাবশালী এবং সবচাইতে বেশি প্রচারিত খবরের কাগজ হলো কি প্রথম আলো। যতটা মনে পড়ে, বেশ কিছু বছর আগে এই একই অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, এবং তখন যতটা মনে পড়ে ওই বাংলাদেশের যে আছে না বায়তুল মোকাররম মসজিদ, ওই মসজিদের খতিবের সঙ্গে ওখানে দেখা করে ওখানে বোধহয় মাপটাপ চাইছিল। তো সেই যাত্রা ওইভাবেই বেঁচে গেছিলো। সেটা মনে হয় যে শেখ হাসিনার আমলে, তাই না? এখন শেখ হাসিনা তো নাই। এখন শেখ হাসিনার আমলে তো অনেক কিছুই পার পেয়ে যেত। ওই যে বলে না যে সেদিন দেখলাম যে বিএনপিপন্থী লোকজনও, যারা নাকি টেলিভিশনে টক শো করে, গোলাম মর্তুজা না কি জানি একজন আছে না, বিএনপির পক্ষে একেবারে বুমেরাং সাপোর্টার। তো সে দেখলাম যে একটা ওই কোনো একটা টেলিভিশন টক শোতেই গেছে। তো গিয়ে বলছে যে এখন তো ভিন্ন মতের কোনো লোকের সাথে তো আমাদের তর্ক বিতর্ক হয় না। আওয়ামী লীগের আমলে তো আওয়ামী লীগের পক্ষের লোকজন এবং বিরোধী পক্ষ, যেমন বিএনপি বা অন্য দলের সাথে তর্ক বিতর্ক হতো, বাট এখন তো সেটা হয় না। এখন তো এই সরকারের প্রশংসা করার লোকজনই গিয়ে একে অন্যের সাথে তর্ক বিতর্ক করে। তো সেক্ষেত্রে তো কেউ কারো সমালোচনা করতে পারে না, বরং বিভিন্ন পয়েন্ট তুলে ধরে সেটার সাথে যোগ করে। এবং সে কিন্তু পরিষ্কারভাবে বলল যে আওয়ামী লীগের আমলে যেটুক স্বাধীনতা ছিল, যেটুক বাক স্বাধীনতা ছিল, এই আমলে নাকি তাও নেই। তো এখন এই বেশ কিছু বছর আগে যখন ধর্মীয় অনুভূতিতে আঘাত করছিল, তখন কিন্তু তার বিরুদ্ধে তখনও মামলা হয়েছিল, কিন্তু খুব কড়াভাবে এই মতিউর রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ওই মাপটাপ সে পার পেয়ে গেছিলো। বাট এখন তো সময় ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন। এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে যারা আছে, তারা তো মৌলবাদী শক্তি। এটা তো একেবারে পরিষ্কার, তাই না? বিশেষ করে জামায়াত এবং আরও অন্যান্য যে মৌলবাদী শক্তি, তারা তো এখন তারা কি প্রথম আলোর এই সম্পাদককে কি হেলাসেদ্ধা করে ছেড়ে দিবে, বা মাপ চাইলে কি পার পাওয়া যাবে? এত বড় দুঃসাহস! ঈদ মোবারকের পাশে কুকুরের ছবি। চিন্তা করেন যে যে কুকুর হারাম। হাদিসে তো আমরা দেখছি যে কুকুর, কালো কুকুর তো আবার শয়তানের মতো, একটা হাদিসে একেবারে পরিষ্কার বলা আছে। সেই হাদিসটাতে বলা হচ্ছে যে একজন নারী, একজন নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যদি একটা কালো কুকুর, একটা গাধা এবং নারী যায়, তাহলে তার নামাজ আর হবে না। তো তখন এখানে তো অবশ্যই যে নারী আর কালো কুত্তা একই সমান, তাই না? অর্থাৎ কালো কুত্তা গেলেও নামাজ হবে না, আর নারী গেলেও নামাজ হবে না, তার মানে নারী আর কালো কুত্তা সমান। তো এখন এক সাহাবী নবীকে জিজ্ঞেস করলো যে কালো কুত্তা কেন, মানে আরও তো অন্যান্য হলুদ কুত্তা টুত্তা তো আছে, তো এগুলো বাদ দিয়ে কালো কুত্তা কেন? তখন নবী বললেন যে কালো কুত্তা হলো আসলে শয়তান। তার মানে হচ্ছে কি, কালো কুত্তা সমান যদি নারী হয় আর কালো কুত্তা যদি শয়তান হয়, তাহলে এখানে নারীকে কি আসলে শয়তান বলা হচ্ছে নাকি? এগুলো নিয়ে যদি ইসলামী চিন্তাবিদ, আলেম, হুজুর ইত্যাদির সাথে আলাপ আলোচনা করলে দেখবেন যে নানা রকম তেনা পেছাবে।
নানা রকম তেনা ফেসাবে, বলবেন না 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 এইটা বোঝানো হয় নাই, বাট ঘটনা কিন্তু তাই, অর্থাৎ ন্যারেটিভ কিন্তু তাই, তাই না? এখন এই সেই কুকুর, এখন মতিউর রহমান কালো কুত্তা ছাপাইছিল নাকি হলুদ কুত্তা ছাপাইছিল কে জানে, বাট ছাপাইছিল তো, এবং তাও আবার ঈদ মোবারকের পাশে। আরে বাবা, তুমি কুত্তার ছবি ছাপাও তো সেখানে ঈদ মোবারক মানে ইসলামের কোনো বিষয় কেন থাকবে? আর ইসলামের বিষয় থাকলে এই মতিউর রহমান সে কি জানেন না যে ইসলামে কুত্তা হারাম, এবং কুত্তা দেখা মাত্র কিন্তু তাকে হত্যা করতে হবে, কারণ এরা তো আসলে অপবিত্র জীব, তাই না? এবং সৌদি আরবে এই জন্য নাকি সেখানে কুত্তা মুত্তা দেখা যায় না, খালি বিড়াল দেখা যায়। কেন দেখা যায় না? কারণ ওই দেশের থেকে যেহেতু হারাম, তো যখন কট্টরপন্থী সালাফি মতবাদ বা ওয়াহাবি মতবাদ এই ইয়েতে সৌদি আরবে ছিল, অর্থাৎ কট্টরপন্থী যে শরিয়া শাসন যখন ছিল, তখনই তাদের দেশ থেকে একেবারে এই কুত্তা মেরে মানে কুকুর মেরে উজাড় করে দেওয়া হয়েছে, 14 গোষ্ঠী একেবারে সেখানে শেষ। যে কারণে এখন মনে হয় আর কুত্তা টুত্তা পাওয়া যায় না। তবে এখন ওই নতুন যে যুবরাজ সে তো আবার একটু চেঞ্জ করছে, এখন হয়তো কুত্তা 2-1টা পাইলে পাওয়া যেতে পারে, আমি ঠিক জানি না। বাট সেখানে যারা থাকে এই সৌদি আরবে তারা বলে যে সেখানে খালি রাস্তাঘাটে যেখানে সেখানে খালি বিড়াল খায় আর মোটা হয়, কারণ বিড়াল হলো হালাল প্রাণী। এখন বিষয়টা হলো যে এই মতিউর রহমান হলো বামপন্থী টাইপের, হ্যাঁ, অর্থাৎ একসময় সে বামপন্থী রাজনীতি করতো। একবার যারা বামপন্থার রাজনীতি করে ওরা কিন্তু জীবনে কোনোদিনও বামপন্থা থেকে সরতে পারে না, যদিও হয়তো তারা পরবর্তীতে ধরেন আওয়ামী লীগে অথবা বিএনপি অথবা অন্য কোনো দলে যোগ দিল, বাট তাদের হৃদয়ে কিন্তু বামপন্থার আদর্শই বিরাজমান থাকে। আর বামপন্থী রাজনীতির সাথে যারা জড়িত তারা তো স্বাভাবিকভাবেই প্রথমত নাস্তিক হয়, আর যদি নাস্তিক নাও হয় তাহলে দোদুল্যমান চরিত্রের মুসলমান হয়, অর্থাৎ দুর্বল ইমান বিশিষ্ট মুসলমান। এটাই, অর্থাৎ ধর্ম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মুসলমান কোনো বামপন্থী হলে দেখবেন যে নামাজ কালাম পড়ে না, মাথায় টুপি দেয় না, দাড়ি টাড়ি রাখে না, এইরকমই আর কি। তো মতিউর রহমান কিন্তু সেই কিসিমের লোক। শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে এই শেখ হাসিনার কত সমালোচনা করে তুলোধনা করছে। শেখ হাসিনাকে উৎখাত করার জন্যে এই প্রথম আলো কত তদন্ত, কত প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন ছাপিয়েছে, তাই না? এবং তখন কিন্তু শেখ হাসিনা তাকে ধরে নিয়ে ওই গারদেও ঢুকায় না, এই খুনের মামলার আসামিও করে নাই। এবং ওই অতীতে বললাম না যে ধর্মীয় অবমাননা কী জানি একটা করছিল, বিষয়বস্তু আমি ভুলে গেছি। তো তখনও কিন্তু তার বিরুদ্ধে কেস হয়ে ওই ধরে নিয়ে কিন্তু গারদে ঢুকানো হয় নাই, বাট এখন ঢুকানো হলো। তো এখন এই মতিউর রহমান কি জানে না যে বাংলাদেশে কারা শাসন করছে? অবশ্যই জানে, কিন্তু এই বামপন্থার লোকজন কী হয় জানেন, নিজেদের মারাত্মক বুদ্ধিমান মনে করে এবং মনে করে যে তাদের চাইতে স্মার্ট, চালাক, বুদ্ধিমান, জ্ঞানবান ইহজগতে আর নেই। কিন্তু এই লোকগুলা সবচাইতে সমাজের জন্য ভয়ঙ্কর ক্ষতি করে এখন, অন্তত আজকের যুগে বামপন্থার এই লোকজন কিন্তু সমাজের জন্য, দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। কারণ হচ্ছে যে কোনোভাবেই হোক এরা দেখা যায় যে গণতান্ত্রিক কোনো একটা সরকার অথবা মনে করেন জাতীয়তাবাদী আদর্শের সরকার অথবা গণতান্ত্রিক আদর্শের সরকার এরকম যদি থাকে, যেহেতু এরা ওই তাদেরকে মনে করে যে পুঁজিবাদের আদর্শের অনুসারী, তাই না? তো এরা কি করে এদের এগেনস্টে বা এদেরকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করে, কিন্তু একবারও চিন্তা করে না যে এদেরকে আমি হটালাম ঠিকই আছে, কিন্তু পরবর্তীতে কারা ক্ষমতায় যাবে। তো এরা যদি দেখে বা দেখতো যে পরবর্তীতে মৌলবাদীরা ক্ষমতায় যাবে এবং তারাই দেশ চালনা করবে, তখন যে সর্বপ্রথমে এসে এই বামপন্থার এই নাস্তিক অথবা দোদুল্যমান চরিত্রের বা দুর্বল ইমান বিশিষ্ট মুমিন মুসলমান এই মতিউর রহমানদের মতো লোকজনদেরকে যে প্রথমে নিকেশ করবে, এই কমন সেন্সটা কিন্তু তাদের থাকে না। যেমন ধরেন যে আজকে মনে করেন যে একটা বিপ্লব হলো অথবা মনে করেন ইলেকশনই হলো এবং জামাত ইসলাম সহ ইসলামী দল ক্ষমতায় চলে গেল। তো ক্ষমতায় যাওয়ার পর এদের প্রধান টার্গেট কী হবে জানেন? এদের প্রধান টার্গেট হবে যারা বামপন্থার লোকজন, তারা আওয়ামী লীগের লোকজন না। আপনারা যদি খেয়াল করেন বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের উপরে সবচেয়ে বেশি ক্ষিপ্ত কিন্তু বিএনপি, এবং বিভিন্ন জায়গায় গলায় জুতার মালা, জুতার বাড়ি, ভাঙচুর, তারপরে গণপিটুনি দিয়ে হত্যা।
হ্যাঁ, কিছু কিছু জায়গায় জামাত ইসলাম হয়তো জড়িত ছিল, তো কিন্তু সিংহভাগ ক্ষেত্রে কিন্তু বিএনপির লোকজন জড়িত, বুঝছেন। কিন্তু এখন মনে করেন যে ওই যে ইসলামপন্থী লোকজন যদি ক্ষমতায় আসে, তাহলে এদের শত্রু কিন্তু বিএনপিও হবে না, এদের শত্রু কিন্তু আওয়ামী লীগও হবে না। কারণ আওয়ামী লীগ বা বিএনপি এদের দুই দলের সমর্থকই কিন্তু আবার প্রচণ্ড ধর্মভীরু এবং ধর্মান্ধ। অতএব ইসলামপন্থী লোকজন মনে করবে যে এদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় দিলে, তারপরে একটু বুঝালে ওরা আস্তে আস্তে ইসলামের লাইনে চলে আসবে এবং ইসলামী শাসনের পক্ষে চলে আসবে। কিন্তু বামপন্থার লোকজনদেরকে তো এটা করা যাবে না। তারা তো ঠিকই ভিতরে নাস্তিকতা প্রচার মানে নাস্তিকতা থাকবে, আদর্শ বা দুর্বল ঈমান থাকবে, এবং তাদের লেখাজোখা খবরে এই দেখা যাবে যে ধর্মের অসারতা প্রকাশ করা শুরু করবে, অথবা বিভিন্ন কায়দায় ধর্মকে মনে করেন যে একটু সমালোচনামূলক বা ব্যঙ্গাত্মক টাইপের করবে, যেমনটাই যে এই মতিউর রহমান করছে। ঈদ মুবারকের পাশে কি কুত্তার ছবি দিয়েছে, তাই না? এখন তো এই সমস্ত লোকজন তো প্রচণ্ড বুদ্ধিমান মনে করে নিজেদেরকে, এরা বোঝে না যে এদের শত্রু কারা, এবং এরা কিন্তু এই গণতান্ত্রিক অথবা জাতীয়তাবাদী অথবা গণতান্ত্রিক আদর্শের দলকে পুঁজিবাদী শক্তির প্রতিনিধি মনে করে তারা কি করে, এদেরকে ধ্বংস করার জন্য বা এদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য দরকারে এরা মৌলবাদী ইসলামপন্থী লোকজনদেরকে কিন্তু প্রমোট করে। কিন্তু এদের সেই কাণ্ডজ্ঞান নাই। এই ইসলামপন্থী লোকজন যখন ক্ষমতায় যাবে, তখন সর্বপ্রথমে আওয়ামী লীগ বা বিএনপি নেতা বা কর্মী সমর্থকদের উপরে চড়াও হবে না, সর্বপ্রথমে চড়াও হবে কিন্তু এই বামপন্থী নাস্তিক টাইপের লোকজনের উপরে। এবং এটা তো আমরা ইতিহাস থেকে দেখছি যে 1979 সালে ইরানে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব ঘটল না, এবং তখন রেজা শাহ পাহলভির এগেনস্টে সেই জায়গার যে বামপন্থী দল যেগুলো ছিল না, কি জানি নামগুলো ভুলে গেছি, তো সেই বামপন্থী দলের লোকজনও কিন্তু সবাই এই রেজা শাহ পাহলভির এগেনস্টে গিয়ে তারাও কিন্তু এই যে আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেনির বিপ্লবের পক্ষে কিন্তু তারা গীত গাইছিল, এবং এমনকি আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেনি যখন ক্ষমতায় যায় তখন তার প্রশংসাও করছিল। কিন্তু এই সমস্ত প্রশংসা করে তারা টিকতে পারে নাই, প্রত্যেককে ধরে ধরে একেবারে ফায়ারিং স্কোয়াডে গুলি দিয়ে মারছিল, এবং বাকি যেগুলোকে ধরতে পারেনি সেগুলো ভেগে এখন ওই যে মনে করেন যে পশ্চিমা দুনিয়াতে গিয়ে সেখানে বসবাস করে, বুঝছেন। তো এখন এই মতিউর রহমান বুঝতে পারে নাই, নিজেরা তো অনেক বেশি সিয়ানা মনে করে না, চালাক মনে করে আর বুদ্ধিমান মনে করে, এরা কিন্তু এদের শত্রু কারা এটা চিনতে পারে না। এখন এই যে পরিবর্তিত পরিস্থিতিতে এখন তো ওই ইনডিরেক্টলি মৌলবাদীরাই ক্ষমতায়, তাই না? তো এখন কি মতিউর রহমান ছাড়া পাবে? এবং আমার ধারণা এই যে কেস হয়েছে না, ওই শেখ হাসিনার আমলের মতো ওই বায়তুল মোকাররমে গিয়ে মাপ চাইলে হবে না, এবার ঠিকই হয়তো বা লাল দালানের ভাত তাকে খেতে হবে। এইটা কিন্তু শেখ হাসিনার আমল না। শেখ হাসিনার আমলে যতটা এই বাক স্বাধীনতা ভোগ করতো, তার 1% বাক স্বাধীনতা বর্তমান কালে নাই। তো এখন কথা হচ্ছে যে এই বামপন্থীরা কেন এই ইসলামী মৌলবাদীদেরকে প্রমোট করে, এটা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গেও দেখা যায়। এই মমতা ব্যানার্জি কিন্তু সেখানকার মুসলমানদেরকে তোষণ করে এবং মৌলবাদীদেরকে কিন্তু করে মানে প্রশ্রয় দেয়, এবং তার চাইতে বেশি প্রশ্রয় দেয় ওখানে যে বামপন্থী যারা, এবং তারাই কিন্তু বস্তুত তাদের আমলে, অর্থাৎ বামপন্থা যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ সিপিএম যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু এই মুসলমানরা সিংহভাগ তারা ওই সিপিএমের সমর্থক ছিল, এবং এই বামপন্থী লোকজনই কিন্তু এই মুসলমানদেরকে বা তাদের ধর্মকে বলে শান্তির ধর্ম। আসলে কোনো জায়গায় এই মুসলমানরা জঙ্গি হামলা চালালে এখানে ইসলামের কোনো সমস্যা নাই, ওই লোকটা জঙ্গি হয়ে গেছে, সন্ত্রাস করছে, ইসলাম তো শান্তির ধর্ম, ইসলামের নাম ব্যবহার করে যদি কেউ বা জিহাদের নাম করে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তার দায়ভার ওই ব্যক্তির। এবং একই সঙ্গে চূড়ান্ত কথা কি বলে জানেন, যে যারা নাকি সন্ত্রাস করে সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই, এই সমস্ত মিষ্টিমধুর কথা এরা বলে। কেন বলে জানেন? এরা তো মনে করেন যে এখনও সারা পৃথিবীতে সমাজতন্ত্র বা কমিউনিজম মানে সাম্যবাদের বা সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে এই স্বপ্ন দেখে। কিন্তু কথা হচ্ছে যে স্বপ্ন দেখলে তো হবে না, এটা বাস্তবায়ন করতে গেলে প্রচণ্ড শক্তিশালী যে পুঁজিবাদী শক্তি আছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে না। এখন এই বামপন্থী লোকজনদের সমর্থক তো কম,
সমর্থক তো কম। ওই অল্প কিছু সমর্থক নিয়ে তো আর প্রবল শক্তিশালী এই বুর্জোয়া গণতান্ত্রিক সিস্টেমের এগেনস্ট লড়াই তো করা যায় না। তো এরা তখন চিন্তা করছে এক কাজ করি, আমরা এমন এক শক্তিকে এই বুর্জোয়াদের মানে বুর্জোয়া গণতন্ত্রের বিরুদ্ধে লেলিয়ে দেবো যে এরা দুইজনে পরস্পর লড়াই মারামারি করে তারপরে নিজেরা দুর্বল হবে, মরে যাবে, তখন আমরা ক্ষমতা দখল করব। এই ধরনের স্বপ্নে এরা বিভোর থাকে। এবং ঠিক সেই কারণে যেমন বাংলাদেশের ক্ষেত্রে এখানে বুর্জোয়া গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এরা কিন্তু এই মৌলবাদীদের পক্ষে কিন্তু ছাপাই গিয়েছে। এরা কিন্তু ছাপাই গাইতো, অলওয়েজ গাইতো, বাট মাঝে মাঝে আবার নিজেদের চরিত্র প্রকাশ করে দেয়। যেমন এই যে ঈদ মোবারকের পাশে মনে করেন তো এই যে কুত্তার ছবি দিয়েছে, এ কিন্তু জেনে শুনে দিয়েছে, এমন না যেটা জেনে শুনে দেয় নাই। কিন্তু আপনি টোটাল 15-16 বছরের যদি এই প্রথম আলো অথবা ডেইলি স্টার এদের যদি পত্রিকা পড়েন, দেখবেন যে এরা প্রতিনিয়ত এই ক্ষমতাসীন যে আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনা সরকার ছিল, তাদের বিরুদ্ধে সারাক্ষণ সমালোচনা করতো এবং পরোক্ষে তারা এই বাংলাদেশের মৌলবাদী শক্তিগুলোকেই উৎসাহিত করত। এটাই কারণ তারা মনে করতো যে এই বাংলাদেশে এই বুর্জোয়া গণতন্ত্রের যে দল, এই আওয়ামী লীগ বা বিএনপি, এদেরকে ধ্বংস যদি করতে হয় বা এদের মধ্যে যদি যুদ্ধ লাগাতে হয়, তাহলে মৌলবাদী শক্তিকে বাংলাদেশে প্রমোট করতে হবে, কারণ এরাও তো সংখ্যায় অনেক, তাই না? তো মৌলবাদীরা আর এই বুর্জোয়া গণতন্ত্রের ধারক বাহক বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে মারামারি কাটাকাটি হবে, তারপরে একসময় দুর্বল হয়ে যাবে, তারপরে এরা এদের আদর্শ বাস্তবায়ন করবে। এই ধরনের কাল্পনিক স্বপ্নেরা বিভোর থাকে। তো কথা হচ্ছে যে এই সমস্ত স্বপ্ন দেখলে তো হবে না। সাম্যবাদ বা সমাজতন্ত্র কেন আসলে মানুষের জন্য প্রযোজ্য নয়, এটা নিয়ে আমি হয়তো ভিন্ন ভিডিও করব। বাট সত্যিকার অর্থে এই সাম্যবাদ বলেন আর সমাজতন্ত্র বলেন, পৃথিবীতে যে সমস্ত দেশে এই সাম্যবাদ আর সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, দেখবেন যে সেখানে ন্যূনতম কোনো বাক স্বাধীনতা ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, এবং সেখানে যে বা যারাই ক্ষমতায় থাকতো ওরাই কিন্তু চিরকাল ক্ষমতায় থাকতো, এবং সাধারণ মানুষ অনেকটা গোটা দেশে কারাগারের মধ্যে বন্দী হিসাবে থাকতো। এটা কি আমরা সেই প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে দেখছি না? এইটা কি আমরা কিউবাতে দেখছি না? বা বর্তমানে উত্তর কোরিয়াতে এই কিম জং উন এর দেশে দেখছি না? এমনকি কিম জং উনের আপন চাচা, সে সম্ভবত কি একটু সমালোচনা করেছিল এরকম কি, তো তাকে নাকি কুত্তা লেলিয়ে দিয়ে তাকে হত্যা করছে এই কিম জং উন। এবং চায়নাতে সেখানে এখনও তো কমিউনিস্ট পার্টি ক্ষমতায়, তাই না? ব্যক্তিগত ক্ষেত্রে হয়তো ব্যক্তিগত সম্পদের অধিকার দিয়েছে সেই 90 সালে দেং শিয়াওপিংয়ের আমলে, আজকে থেকে সেই 34-35 বছর আগে, এবং যে কারণে বস্তুত এই যে চায়নার আজকে অর্থনৈতিক লম্ফন। কিন্তু রাষ্ট্রীয় দর্শন তো কমিউনিজম, এবং সেই হেতু সেখানে কোনো বাক স্বাধীনতা নেই, মানুষের কোনো নাগরিক অধিকার নেই। এখন ওই জায়গার লোকজন বাংলাদেশের মতো এত চঞ্চলমতি না, তো যে কারণে ওইখানে অত আন্দোলন অত গড়ে তুলতে পারে না, যেটা নাকি বাংলাদেশের সুবিধা। আর ওই দেশে তো আর সিংহভাগ মানে মুসলমান না, যে কারণে হচ্ছে কোনো সমস্যা হয় না। বাট তারপরে 1997 সালে সম্ভবত ওইখানে ছাত্ররা কিন্তু আন্দোলন শুরু করছিল। কিন্তু এই কমিউনিস্ট শাসক কী করছিল, তিয়েনানমেন স্কোয়ারে সেখানে ওই ট্যাঙ্ক চালিয়ে দিয়ে যারা নাকি আন্দোলন করছিল তাদের একেবারে পিষে মারছিল। তখন একটা ছবি ব্যাপকভাবে প্রসারিত হয়েছিল যে একটা ছাত্র সে ট্যাঙ্কের সামনে দাঁড়ায়ছিল, তো তাকেও পিষে চলে গেছিল এইরকম। তো যাই হোক, কমিউনিজম বা সমাজতন্ত্র কেন আসলে এই মানব জাতির জন্য প্রযোজ্য না, তার একটা অন্যতম কারণ হচ্ছে ওই যে বললাম যে বাক স্বাধীনতা নেই, গণতান্ত্রিক অধিকার নেই, তারপরে মানে ওই যে বা যারাই ক্ষমতায় থাকে তারাই ক্ষমতায় থাকে, এবং অনেকটা তাদের দাসদাসীর মতো চলতে হয়। এটা কিন্তু ইসলামের আদর্শের মতো, ইসলামেও কিন্তু একই জিনিস। এখানে ইসলাম মানে তো হলো কি আরব সাম্রাজ্যবাদ, তাই না, আরব কালচার। তো এখানে বস্তুত এই যারা নাকি মুসলমান তারা ওই আরবদের দাসত্বই করে বেসিক্যালি। ইসলামের আসলে যদি আপনি পুরো ইতিহাস পড়েন বা কোরআন হাদিস পড়েন, যেটা আমি বলি প্রায়, যে একটা হাদিসে আছে নবী বলছেন যে 2 জন যদি মুসলমান থাকে তার মধ্যে একজন যদি কুরাইশ থাকে, তাহলে বাকি মুসলমান ওই কুরাইশের অধীনস্থ হবে, অর্থাৎ ওই কুরাইশ হবে নেতা। ক্লিয়ার কাট, এর মানে হচ্ছে আরবরা হবে মুসলমানদের নেতা। এখন মানুষ তো প্রকৃতিগতভাবে আসলে কারো দাস হতে চায় না, কারো অধীনে থাকতে চায় না, তাই না? স্বাধীন জীবনযাপন করতে চায়, মুক্ত বাতাস পেতে চায়, মুক্ত মনে কথা বলতে চায়।
এটা তো মানুষের একেবারে স্বতঃসিদ্ধ একটা মানে কি বলা যায় মানে বাই ডিফল্ট চরিত্র। এখন মনে করেন যে যখন এখনো বিপদে আপদে আছে বা দরিদ্র, ঠিকমতো হয়তো হয়তো কর্মসংস্থান নাই, আয় উপার্জন নাই, এই ধরনের অবস্থার মধ্যে তাদেরকে যদি বলা হয় যে দেখো দেখো কমিউনিস্টের শাসন যদি চালু হয় তাহলে তোমাদের আর খাবার দাবারের চিন্তা থাকবে না, অমুক সমুক তমুক, তখন কিন্তু এই ধরনের লোকজন কিন্তু আকৃষ্ট হয়। আর যারা নাস্তিক টাইপের লোকজন তারা মনে করে যে কার্ল মার্কসের এই যে সমাজতন্ত্র বা সাম্যবাদ এর চাইতে উন্নততর কোনো সিস্টেম আর নাই। দেখ এটা নিয়ে পরে বিস্তারিত আলাপ আলোচনা হবে। বাট এখন যেটা হচ্ছে যে এই যে মতিউর রহমান এইবার ফান্দে পড়ছে, ওই যে 1979 সালে ওই ইরানে যে ঘটনা ঘটছিল না, যারা নাকি নাস্তিক ছিল, বামপন্থী ছিল, গুলি দিয়ে মারছিল না, তো এখন তো পরোক্ষে মৌলবাদীরা ক্ষমতায়, তো এই তাদের প্রথম শিকার কে হবে? এই মতিউর রহমান নিজামী, এই মতিউর রহমান সহ অন্যান্য যারা বামপন্থার লোকজন, প্রথম টার্গেট কিন্তু তারাই হবে, আওয়ামী লীগ বা বিএনপি হবে না। বোঝা গেছে? ধন্যবাদ।